আপনাদের সবাইকে স্বাগত। খাদ্য অধিদপ্তরে কিভাবে আপনি চাকরি পেতে পারেন, কিভাবে সহজে পাস করতে পারেন, সবকিছু নিয়ে আজকে কথা বলবো এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি সেগুলো নিয়েও কথা হবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যেমনটা জানেন যে খাদ্য অধিদপ্তরের ২৬ তারিখ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা। পরবর্তী ধাপের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অক্টোবরে এবং তারপরে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হবে। তো এখন এই পরীক্ষাগুলোতে আপনারা কিভাবে প্রস্তুতি নিলে সহজে পাস করতে পারবেন সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলবো, যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে যে কিভাবে আপনারা শুরুটা করবেন। আপনারা যেমনটা জানেন যে খাদ্য অধিদপ্তরের সকল পরীক্ষা বুয়েট নিয়ে থাকেন, অর্থাৎ বুয়েট কিন্তু পরীক্ষাগুলো নেবেন। প্রথম ধাপে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, বিশেষ করে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্টের ২৬ তারিখ এমসিকিউ পরীক্ষা। তারপর যেই পরীক্ষাগুলো হবে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক, এগুলোরও কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। তো প্রথমত হলো আপনারা বিগত সালের খাদ্য অধিদপ্তরের অনেকগুলো পরীক্ষা হয়েছে, প্রায় ১০ থেকে ১৫টি পরীক্ষা কিন্তু এর আগে খাদ্য অধিদপ্তর হয়েছে বিগত বছরগুলোতে। তো এখানে আপনারা মোটামুটি কিন্তু অনেকগুলো বিগত সালের প্রশ্ন সংগ্রহ করতে পারেন এবং তাদের যে বিগত প্রশ্ন সেগুলো প্রথমে আপনি পড়বেন। তো সেইগুলো অ্যানালাইসিস করে আপনি একটা নির্দিষ্ট পরিকল্পনা সাজাবেন যে কোন টপিকগুলো থেকে আসলে প্রশ্নগুলো করছে, কোন কোন বিষয়ে কোন কোন অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। সেই সাথে আপনি কিন্তু বুয়েটের যেই বিভিন্ন প্রশ্ন ব্যাংক আছে, প্রাইমারি, সেই সাথে বিসিএস এর বিগত প্রশ্ন, সেগুলোও কিন্তু আপনি পড়তে পারেন। তা এখন গোছানো একটা প্রস্তুতি কিভাবে নেবেন? প্রথমত হলো আপনি বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই ৪ টা বিষয়ের উপর পরীক্ষা হয়। তো সমান বাংলাতে হয়তো ২৫ নম্বর থাকতে পারে, ইংরেজিতে ২৫, আর যদি গণিতে ২০ থাকে এবং সাধারণ জ্ঞানে ২০ থাকে, তাহলে টোটাল ৯০ নম্বর হয়ে যাবে। তো ৯০ নম্বর অথবা ১০০ নম্বরের এমসিকিউ হবে, হয়তো কয়েক নাম্বার কম বেশি হতে পারে। তো প্রথমত হলো আপনি বিগত প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে দেখার চেষ্টা করবেন, যাদের বই আছে, যাদের খাদ্য সহায়ক বই আছে, অথবা যাদের বই নাই বা অন্য কোনো গাইড আছে প্রাইমারি, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইমারির প্রশ্ন কিন্তু বুয়েট করেন। তো প্রাইমারির প্রশ্ন যেমনটা হয় বাংলা, ইংরেজি, গণিত, জিকে, সেম খাদ্য অধিদপ্তরের প্রশ্ন কিন্তু একই সিলেবাস, হয়তো কিছুটা পার্থক্য, কিন্তু প্রশ্নের ধরন মোটামুটি কিন্তু সেম। যেহেতু বুয়েট প্রশ্ন নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে পরীক্ষা নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যাদের বই নাই তারা কিন্তু আপনারা প্রাইমারি গাইডটা পড়তে পারেন। প্রাইমারির গাইডটা কিন্তু আপনাদের জন্য খুবই কার্যকর হবে। প্রাইমারির বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো পড়বেন। তার সাথে প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিবেন। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। তারা কিন্তু ধরেন বাংলা থেকে ২০টা প্রশ্ন করলো, দেখা গেছে আপনার ব্যাকরণ থেকে ১৫ থেকে ১৬টা প্রশ্ন দিবে। হয়তো হয়তো বাংলা সাহিত্য থেকে ৩ থেকে ৪টি প্রশ্ন থাকতে পারে। তো এইভাবেই কিন্তু করবে, যে এরকমটা না যে ১টা ২টা, মানে আইবিএ কিন্তু নরমালি দেখা গেছে তারা বাংলাতে ৩-৪টা অধ্যায় থেকেই প্রশ্ন করে ফেলেন। অতিরিক্ত শব্দার্থ, বিপরীত শব্দ তারা দিয়ে দেন। তো সেক্ষেত্রে বুয়েট কিন্তু এরকমটা করবে না। তারা কিন্তু মিনিমাম, যেমন বাংলাতে ১২ থেকে ১৩টা অধ্যায় থেকে কিন্তু তারা ২০টা প্রশ্ন আনার চেষ্টা করবে। তো প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়কে কিন্তু তারা গুরুত্ব দেয় এবং দিয়ে ওইভাবেই তারা প্রশ্নটা প্রণয়ন করার চেষ্টা করে। সেক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে একই অবস্থা। ইংরেজি গ্রামার থেকে তারা যদি ২০ নম্বর অথবা ২৫ নম্বর থাকে ইংরেজি থেকে, তাহলে গ্রামার থেকে ১৫ থেকে ১৭ নম্বর থাকবে। ইংরেজি সাহিত্য থেকে ২ থেকে ৩টি প্রশ্ন তারা দিবেন। তো সেক্ষেত্রে ইংরেজিতেও কিন্তু একইভাবে ইংরেজি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ। তো বুয়েট প্রশ্ন করলে তারা অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে প্রশ্নটা প্রণয়ন করেন। সেক্ষেত্রে তারা চেষ্টা করেন প্রত্যেকটা অধ্যায় থেকে ১টা ২টা করে প্রশ্ন আনার জন্য। যেগুলো আছে যে সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম,
তার প্রিপোজিশন থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তারা চেষ্টা করে যে একটা একটা প্রশ্ন আনার জন্য। আমরা যদি একটু গণিতের দিকে তাকাই, গণিতের ক্ষেত্রেও তারা এরকমটা করে শুধু কয়েকটা অধ্যায় থেকে প্রশ্ন করে না, তারা চেষ্টা করে মোটামুটি ৮-১০ টা অধ্যায় থেকে প্রশ্নগুলো আনার জন্য। সেক্ষেত্রে দেখা গেছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবগুলোই কিন্তু তারা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে গণিতের ক্ষেত্রেও কিন্তু আপনার আ গণিত বিষয়ের প্রত্যেকটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রাইমারি যে সিলেবাস আছে সেটাও আপনারা অনুসরণ করতে পারেন। যদি কারোর খাদ্যের বই না থাকে প্রাইমারি পড়তে পারেন। আর বিসিএস এর ১০তম বিসিএস থেকে ৩৫তম বিসিএস এর বিভিন্ন প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ দেখতে পারেন। যেহেতু সময়টা কম, কিন্তু যারা পরবর্তীতে পরীক্ষা দিবেন আ উপ সহকারী খাদ্য পরিদর্শক এবং খাদ্য পরিদর্শক তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখনো সময় আছে গুছানো একটা প্রস্তুতি নেওয়ার। এখন যদি আমরা সাধারণ জ্ঞানের দেখি, তো আমরা এই বিষয়টাতে যারা প্রচুর নতুন আছে তারা প্রচুর সময় নষ্ট করি রিসেন্ট যেই সাধারণ জ্ঞান আছে সেগুলো পড়ে, যে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে অনেক সময় নষ্ট করি। তো আমরা যদি বিগত প্রশ্ন অ্যানালাইসিস করি, আপনি দেখবেন তারা রিসেন্ট যে প্রশ্ন বা সমসাময়িক বিষয় থেকে মাত্র ১ নম্বর থাকতে পারে, এর বেশি থাকবে না। তো তারা কিন্তু নরমালি হলো সাধারণ জ্ঞানের যে বেসিক গুলো আছে, যেমন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, নদ-নদী, মানে বিভিন্ন যে বেসিক বিষয়গুলো আছে, আন্তর্জাতিক আপনার বিভিন্ন মুদ্রা, রাজধানী, বিভিন্ন ঘটনাবলী। তো ওই আগের যেই বেসিক যে পড়াগুলো সেগুলো থেকে কিন্তু তারা মূলত প্রশ্নগুলো করে। তো যারা নতুন তারা মনে করেন যে সাধারণ জ্ঞান মানে সমসাময়িক প্রশ্ন থেকে প্রশ্ন করা। বিষয়টা কিন্তু এরকম না। তো আপনি এই বিষয়টা কিন্তু আপনি একদম বেসিক থেকে পড়তে হবে প্রত্যেকটা অধ্যায়। যাদের বই আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে আ যদি প্রাইমারির গাইড থাকে, ওখানেও কিন্তু সাধারণ জ্ঞানগুলো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, অনেক চমৎকারভাবে সাজানো। সেখান থেকে আপনারা পড়তে পারেন। যদি আপনার খাদ্য অধিদপ্তরের গাইড না থাকে, সেক্ষেত্রে বিকল্প হিসাবে আপনারা প্রাইমারির গাইড পড়তে পারেন এবং প্রস্তুতি নিতে পারেন। তো আশা করি আপনারা ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে যদি এবার প্রস্তুতি নেন, তো এবার কিন্তু খাদ্য অধিদপ্তরে চাকরি পাওয়ার এটা একটা দুর্দান্ত সুযোগ আমি বলব। কারণ এখন কিন্তু আপনার কোটা তেমনটা নেই। 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে এবং এখন কিন্তু প্যানেল হবে। সরকারি প্রজ্ঞাপনে বলা আছে ১ বছর মেয়াদী প্যানেল হবে এবং আমরা দেখেছি এমনও নিয়োগ বিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্টের পর ১ থেকে ২ বার ৩ বার পর্যন্ত প্যানেল হয়েছে। তো এখন কিন্তু ভাইভা দেওয়া মানে একটা দুর্দান্ত সুযোগ। ১ম ধাপে যদি আপনার চাকরি না হয়, ২য় ধাপে অথবা ৩য় ধাপে কিন্তু আপনার ওয়েটিং লিস্ট থেকে আপনার নাম আসতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানান। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানাতে এবং আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। জব টিভি আপনার স্বপ্নের সাথী। সাবস্ক্রাইব করে জব টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।